আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি এসএ বিথি। শুরুতেই সংবাদ শিরোনাম। রমজান উপলক্ষে শেষ হলো লন্ডন চতুর্থ কিরাত প্রতিযোগিতা। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে খুশি প্রবাসীরা। প্রবাসী সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন ব্রিকলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা রফিকুল্লাহ। লন্ডনে আলতাফ আলী মেমোরিয়াল ট্রাস্টের সংবর্ধনা অনুষ্ঠিত। এবং ইতালির মিলানে অনুষ্ঠিত হলো বাংলাদেশিদের বসন্তের মিলন মেলা। মেজবান রেস্টুরেন্টের আয়োজনে অংশ নেন প্রবাসীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে চতুর্থ কিরাত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আগামী 22 ফেব্রুয়ারি সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। লন্ডনে ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। লন্ডনে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে চতুর্থ কিরাত প্রতিযোগিতা 2026 সম্পন্ন করা হয়েছে। I felt good about this experience. Competition is like very touching competitions I've ever been to. This competition was very good. I've entered 3 more competitions before. রবিবার 15 ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে আয়োজিত কিরাত প্রতিযোগিতার উদ্বোধনীতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদুর রহমান। আমাদের গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের আজকে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব 22 তারিখ ইমপ্রেশনে ইফতার মাহফিল এবং ফাইনাল আমরা ডিক্লারেশন দিব। আপনারা সবাই আমন্ত্রিত। আমি দোয়া করি এইভাবে যেন প্রতি বছর এটি অনুষ্ঠিত হয়। এই খারাপ প্রতিযোগিতা আমাদের কন্টিনিউ চলবে এভরি ইয়ার। নতুন প্রজন্মকে আমাদের ইসলামের কালচারটা প্রকাশ করাটাই আমাদের মেইন উদ্দেশ্য। এটা নিয়ে বেড়ে ওঠা আমাদের প্রজন্ম, তারা এই ধর্মীয় বিষয়ে আরো জানতে পারবে। ওখান থেকেই বেড়ে আসবে ইসলামিক স্কলার, ভালো ভালো ইমাম। এটাই আমি আশা রাখি। ধন্যবাদ জানাই যে আমরা যে প্রেরণা লইয়েছিলাম চিন্তরে। প্রথম 10 জনের মধ্যে আমরা প্রাইজ দিব এবং বাকি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা কনসোলেশন প্রাইজেস ব্যবস্থা করেছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের অ্যাডভাইজার মুজিবুর রহমান, এডুকেশন সেক্রেটারি আব্দুর রহমান খান সুজা, সহ সভাপতি নুরুল ইসলাম, ট্রেজারার সাইফুল ইসলাম, মেম্বারশিপ সেক্রেটারি সুহেল আহমদ, অর্গানাইজিং সেক্রেটারি মফিজুর রহমান চৌধুরী, সাব্বির আহমদ, শাহিন আহমদ সহ বিপুল সংখ্যক শিশু কিশোর প্রতিযোগী ও অনেকে। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সরওয়ার্দী হাসান ও হাফিজ আনাস। বিজ্ঞ বিচারক শাহ নাসরুল্লাহ এবং ওস্তাদ আমিনুল মতিন মুজাহিদের মাধ্যমে প্রতিযোগীদের মধ্য থেকে প্রথমে 10 জন এবং পরবর্তীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। চূড়ান্ত বিজয়ী প্রতিযোগীদের আগামী 22 ফেব্রুয়ারি ইমপ্রেশন ইভেন্টস হলে অনুষ্ঠিতব্য সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। 1978 সালে পূর্ব লন্ডনের ব্রিকলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা রফিকুল্লাহ রফিক। সম্প্রতি বাংলাদেশ সরকারের সিলেট প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রবাসী সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ উপলক্ষে আলতাফ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগ পূর্বে লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন KM আবু তাহের চৌধুরী, পরিচালনা করেন সাংবাদিক আনিসুর রহমান আনিস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, লেবার গ্রুপের লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক ডেপুটি লিডার আলাউদ্দিন, কাউন্সিলর ওসমান অনি, কাউন্সিলর ফয়জুর রহমান ও কাউন্সিলর সৈয়দ শেখুল ইসলাম। এছাড়াও বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা জামাল মিয়া, কমিউনিটি নেতা শাহ মুনিম, সাবেক স্পিকার আহবাব হোসেন ও সাবেক স্পিকার খালিস উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, সাংবাদিক রহমত আলী, মাওলানা আব্দুল কুদ্দুস, হাজী ফারুক মিয়া, খান কামাল, নুরুল ইসলাম, মিসেস হামিদা ইদ্রিস, ডক্টর কামরুল আহসান, নাসিরউদ্দিন, MA মুকিত, সলিসিটর মোহাম্মদ ইয়াউর উদ্দিন ও অধ্যাপক আব্দুল হাই প্রমুখ। জনাব রফিকুল্লাহ রফিককে আজকে আলতাফ আলী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। উনি বাংলাদেশ সরকারের সিলেট জেলা প্রশাসন থেকে প্রবাসী সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা কমিউনিটি অত্যন্ত খুশি হয়েছে, আনন্দিত হয়েছি। এই কমিউনিটির পক্ষ তো নেই, আমারে তারা যে রিসেপশন দিয়েছেন এর লাগে আমি তারারে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আর নতুন লিডার যারা আছেন তারারে আমি আগ্রহ করিয়া দিলাম, উৎসাহিত করলাম যে তারা সমাজের বালা কাজ করবার লাগে। ধন্যবাদ। ওনার যে অবদানটা 1978 সালে বর্ণবাদ বিরোধী আন্দোলন থেকে এখন পর্যন্ত যে আন্দোলন চালিয়ে গিয়েছেন বর্ণবাদ বিরোধী, সেই আন্দোলনের অবদানের স্বরূপ বাঙালিরা আজকে এখানে মাথা উঁচুকে দাঁড়িয়ে আছে।
ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশিদের বসন্তের মিলন মেলা 1432 অনুষ্ঠিত হয়েছে। ইতালির মিলানের মেজবান রেস্টুরেন্টের অনুষ্ঠানে অংশ নেন পরিবারসহ প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসের যান্ত্রিক জীবনের মাঝে কিছুটা বিনোদন ও বাংলাদেশের সংস্কৃতি প্রবাসী তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসারের প্রতিবেদনে বিস্তারিত। ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশিদের বসন্তের মিলন মেলা 1432 অনুষ্ঠিত হয়েছে। ইতালির মিলানোর মেজবান রেস্টুরেন্টে অনুষ্ঠানে অংশ নেয় পরিবার সহ প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসের যান্ত্রিক জীবনের মাঝে কিছুটা বিনোদন ও বাংলাদেশের সংস্কৃতি প্রবাসী তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ বললেন অনুষ্ঠানের আয়োজক মাহেনুর বেগম মিলি ও মিজান হাওলাদার। বসন্তের উপলক্ষে আমাদের আগামী প্রজন্ম যেন এটা আসলে আমাদের বাঙালি যারা আছে তাদেরকে আমরা আসা যাওয়া বা যে কোনো ভ্রাতৃত্ববোধটা বাড়ে, সবার সাথে সবার আসা যাওয়াটা বাড়ে। এই কারণেই আমার মূলত একটু সবাইকে একত্রিত করা, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের কালচারটা ধরে রাখার জন্য এই আয়োজন। এতে উপস্থিত ছিলেন জনতা এক্সচেঞ্জ SRL মিলান ইটালি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল হাসান, মুকুল খান, আলহাজ বাবুল শরীফ, জামাল খন্দকার সহ আরো অনেকে। এমন উদ্যোগের জন্য আয়োজককে ধন্যবাদ জানান আগত অতিথিরা। নিয়ে একসাথে বসে এরকম পাওয়া যায় না, তো মেজবান আমাদের সেই অভাবটা পূরণ করে দিয়েছে। খুবই ভালো লাগছে এবং বসন্ত ভ্যালেন্টাইন সব মিলে আমরা একদম পরিপূরক। অনেক অনেক ধন্যবাদ। যে অনুষ্ঠানটা করছি এটা সুন্দরভাবে পরিবেশন হয়েছে, সবাই সন্তুষ্ট, সর্বপ্রথম থাকবে। অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি শিক্ষার্থীরা। এখানে এসে আরো ভালো লাগছে। অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশের শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল মন মাতানো। এমন আয়োজন প্রতি বছরই করার আশা প্রকাশ করেন আয়োজকবৃন্দ। বসন্ত উৎসবের আয়োজনে প্রবাসীদের মিলন মেলায় ইতালির মিলানোর মেজবান রেস্টুরেন্টটি যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি ছড়িয়ে যাবে গোটা বিশ্বে, এমনটি প্রত্যাশা সবার। প্রবাসীদের এই মিলন মেলায় ইতালির মিলানস্থ মেজবান রেস্টুরেন্টটি কিছুক্ষণের জন্য হলেও যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। রিয়াজুল ইসলাম কাউসার, মিলান, ইতালি। এবার বাংলাদেশের খবর। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। মাহমুদ রুবেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হাসান আহমেদ। বুধবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। সকাল 9টা থেকে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে থাকেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রিপরিষদের সদস্যরা। পরে বেলা 11টায় প্রবেশ করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এককভাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন। শেষে পরিদর্শন বইয়ে শোয়ের পাশাপাশি বৃক্ষরোপণ করেন। পুষ্পস্তবকের পর গণমাধ্যমের সাথে কথা বলেন নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের স্বার্থেই দেশকে গড়ে তুলতে হবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়। মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর 24 হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুটাকে রেসপেক্ট করতে হবে। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করে করেছি তাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নয়। যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যে স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, সো এই যাত্রা এখন থেকে শুরু হলো। সরকারের উপর মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে নিরন্তরভাবে কাজ করে যাবার অঙ্গীকার নতুন মন্ত্রিপরিষদের। শ্রদ্ধা, স্মরণ আর দায়িত্ববোধ, এই 3 বার্তা নিয়েই প্রথম কর্মদিবস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন অধ্যায় শুরু করলেন তিনি। মাহমুদ রুবেল, বাংলা টিভি, সাভার, ঢাকা।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেন তারা। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুম নেতার রুহের মাগফিরাত কামনা করা হয়। জিয়ারতকালে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। তারা পর্যায়ক্রমে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠন করেছে বিএনপি। দেশ পরিচালনায় দায়িত্ব নিয়ে সচিবালয়ে প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবনিযুক্ত মন্ত্রীরা। তাদের আগমন ঘিরে উৎসবের আমেজ ছিল মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের মাঝে। বুধবার দুপুরে মন্ত্রণালয়ে আসেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। মব কালচার বন্ধ সহ পুরাতন জঞ্জাল সরিয়ে নতুন করে কাজ শুরু করার প্রত্যয় জানান তারা। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। বুধবার সকালে নিজেদের প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসেন নবনিযুক্ত মন্ত্রীরা। তাদের আগমন ঘিরে সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে যায় গোটা এলাকা। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিরাপত্তায় গড়ে তোলা হয় কয়েক স্তরের নিরাপত্তা বলয়। বেলা 12টার পর সচিবালয়ে প্রবেশ করতে থাকেন নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। নিজ মন্ত্রণালয় থেকে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন তারা। এ সময় মন্ত্রিপরিষদের বর্ষিয়ান সদস্যরা জানান, জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। প্যাসেঞ্জার আসার পরে তারপরে নেমে যাতে ইমিগ্রেশন করতে করতেই তাদের লাগেজগুলি তারা বেল্টে পায়, এই ধরনের একটা চিন্তাভাবনা আমরা সিভিল এভিয়েশনের সঙ্গে বসে করব, যাতে করে একটা ভাইব পায় যে নতুন একটা চেঞ্জ আসলো আর কি। আমরা টিকিটিংয়ের যে ব্যাপারটা আছে সেগুলির সিন্ডিকেশনের একটা ব্যাপার রয়েছে, আমার মনে হয় সেটাকে ভাঙতে হবে। সব কিছু লুটপাট করে ধ্বংস করে এক ধ্বংসস্তূপের দ্বারাই আমরা নতুন করে স্বপ্ন দেখছি, আমরা পারবো এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে। মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত তরুণ মন্ত্রীরা জানান, সব জঞ্জাল সরিয়ে বিশ্বের সাথে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করবেন তারা। সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর হুকুম আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। দায়িত্ববোধের জায়গাটা আমাদের খুব সুতীব্র আছে এখন। আমরা বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং নিয়ে আগাচ্ছি এবং চেষ্টা করব, আপনাদের সহযোগিতা চাই আমরা সার্বক্ষণিকভাবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সহিত আমরা পালন করব ইনশাল্লাহ। নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব, সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি, সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব। দীর্ঘদিনের জড়তা কাটিয়ে নতুন সরকার প্রধান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আগমনে যেন প্রাণ ফিরে পায় সচিবালয়। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মণ মরিচে খাজনা মাত্র 10 টাকা, কিন্তু বাস্তবে ইজারাদাররা আদায় করছে 80 টাকা পর্যন্ত। এছাড়া ঢোপ ও কুলি খরচের নামে ব্যবসায়ীদের পকেট কাটছে সিন্ডিকেট। গাইবান্ধার চরাঞ্চলে লাল মরিচের গন্ধে ভরা ঐতিহ্যবাহী এই পাইকারি হাটে ভর করেছে সিন্ডিকেটের কালো ছায়া। প্রতি সপ্তাহে কোটি টাকার লেনদেন হলেও শ্রমিক ও কৃষকরা আজ ন্যায্য মুনাফা থেকে বঞ্চিত। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ হাসান। গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চল, এখানে রয়েছে লালমরিচের গন্ধে ভরা এক ঐতিহ্যবাহী পাইকারি হাট। সেখানেও ভর করেছে সিন্ডিকেটের কালো ছায়া। প্রতি সপ্তাহে কোটি টাকার লেনদেন হলেও শ্রমিক ও কৃষকরা আজ ন্যায্য মুনাফা থেকে বঞ্চিত। রোদ, বৃষ্টি, ধুলোর মিশ্রণে মরিচ বিক্রি হয়, অথচ সরকারের বরাদ্দ অর্থ এখন ফাইলবন্দি। প্রতি হাটে প্রায় 800 থেকে 1000 মণ মরিচ কেনাবেচা হলেও বর্তমানে এই বিশাল কর্মযজ্ঞ অনিয়ম আর ইজারাদারদের সিন্ডিকেটের কবলে পড়ে পঙ্গু হতে বসেছে।
সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মণ মরিচে মাত্র 10 টাকা খাজনা নির্ধারণ করা থাকলেও বাস্তবের চিত্র সম্পূর্ণ উল্টো। ইজারাদাররা ক্ষমতার দাপটে ক্রেতাদের কাছ থেকে আদায় করছে 80 টাকা পর্যন্ত। হাটে মরিচ বিক্রি করতে আসা কৃষকদের জন্য কোনো নগদ খাজনা না থাকলেও কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছেন ইজারাদাররা। ওজনে প্রতি মণে 1 কেজি করে মরিচ রেখে দেয়া হচ্ছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 300 টাকা। অর্থাৎ খাজনা ফ্রি থাকলেও কৃষকের পকেট থেকে 300 টাকাই খসে পড়ছে। গরম দুর্নীতি, অন্য কোনো বহু জাত আমরা হাট করি, পঞ্চগড়ের দিকে করি, এদিকে তোমার হলে যত হাট আছে বাংলাদেশ সব হাটই করি, কিন্তু এটকেল তুললো দুর্নীতি কোনো জায়গাতেই নাই। গাড়ি চললে 1 কেজি পড়তে নেবে, না হলে 100 টাকা করে নেবে। আবার কাটার নেবে 1 ডোপ করতে, 1 মণ করতে মাপলে 80 টাকা গাড়ি চড়তে গেলে। খুব দুর্নীতি হয় এটি। তুলনামূলক হারে একটু বেশি, কেননা 1 মণ মরিচের খাজনা দেওয়ার লাগে 80 টাকা। তারপরে কুলিকে বস্তা প্রতি 1 বস্তায় 70-80 কেজি পর্যন্ত মরিচ থাকে, কুলিকে দেওয়ার লাগে 80 টাকা। আর হচ্ছে এমনিতেই বস্তা খরচ, এমনি আনুষঙ্গিক এগুলো খরচ একটু খরচ হয়। আমাদের মন করায় প্রায় এভারেজে আমাদের কিনে লাভ যারা ব্যবসায়ী তাদের খরচ 160 টাকা 70 টাকার মতন 1 মণ মরিচে খরচ পড়ে আর কি। সরকারের মাধ্যমে যে খাজনাটা ওরাই, সেই খাজনা কোনো চার্জ থাকে না, এখানে কোনো চার্জ নাই, চার্জ ছাড়াই এখানে খাজনা ওরাও। ঐতিহ্যবাহী এই হাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং চরাঞ্চলের প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। সচেতন মহল মনে করছেন দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণ এবং সরকারি রেট চার্ট অনুযায়ী খাজনা আদায় নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রয়োজন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেই কেবল রক্ষা পাবে উত্তরের এই অর্থনৈতিক প্রাণকেন্দ্র এবং স্বস্তি ফিরবে মরিচ চাষিদের মনে। সরকারি নির্ধারিত ফি হচ্ছে আপনার শুকনো এবং কাঁচামরিচ, এটা হচ্ছে দোকান প্রতি 8 টাকা, যেটা মূল্য তালিকার ভিতরে বলা আছে। আমার কাছে মূল্য তালিকা আছে, আপনার হলো মূল্য তালিকা আছে। মূল্য তালিকা থেকে এখানে বলা আছে যে হাট বাজার মূল্য তালিকা শুকনো এবং কাঁচামরিচের জন্য যারা মানে চর থেকে যারা মরিচ নিয়ে আসছেন, এটা এক একটা ব্যক্তি বিশেষ, এক একটা দোকান, ওনারা দোকান প্রতি 8 টাকা দিবে। আর যারা অন্যত্র থেকে মরিচ কেনার জন্য আসছেন, যারা পাইকার, সেটার বিষয়ে মূল্য তালিকা বলা আছে। শুকনো এবং কাঁচা মরিচের ক্ষেত্রে ওনারা দিবেন হচ্ছে মণ প্রতি, অর্থাৎ 40 কেজি মণ প্রতি দিবে 10 টাকা। এর বাইরে কেউ ইজারদার যারা হাট ডেকে নিয়েছেন তারা অতিরিক্ত হিসেবে কখনোই দাবি করতে পারবে না, আর দাবি করলে সেটা আপনার হচ্ছে আইন বিরোধী কাজ হবে। যেটাকে হ্যাঁ লাগানো নাই, এ বিষয়ে ওই যখন ওনারা কি বলে যায় এই হাট ইজারা নেয়, যখন ওনারা চুক্তিবদ্ধ হয়, সেই চুক্তিবদ্ধ ওখানে একটা ক্লোজ আছে যে ওনারা নিজের দায়িত্বে সরকার নির্ধারিত 1432 সালের জন্য যে নির্ধারিত মূল্য তালিকা, এটা দৃশ্যমান জায়গায় ওনারা নিজ দায়িত্বে এটা টাঙিয়ে দিবে। তো যাই হোক, ওনারা এটা টাঙ্গার নাই, ওদেরকে বলা হয়েছে ওনারা আগামীকালের মধ্যে এটা টাঙ্গাই দিবে। বিশ্ব বাংলা এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। অস্ট্রেলিয়ার সিডনিতে গির্জাকে রূপান্তর করা হলো মসজিদে। 100 বছরের পুরনো ভবন কিনে নামাজের সুযোগ তৈরি করল প্রবাসী বাংলাদেশিরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। অস্ট্রেলিয়ার সিডনিতে গির্জাকে মসজিদে রূপান্তর করার এক অনন্য নজির স্থাপন করল প্রবাসী বাংলাদেশিরা। সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকেম্বাতে মসজিদ এবং ইসলামিক সেন্টার বানানোর জন্য 100 বছর পুরনো এক গির্জাকে কিনে নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। অস্ট্রেলিয়া প্রতিনিধি মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। সিডনির লাকেম্বা স্ট্রিটের গ্রিক খ্রিস্টান চার্চ কিনে নিয়ে সেটিকে মসজিদে রূপান্তরিত করার কার্যক্রম চলছে। দীর্ঘ প্রায় 1 শতাব্দী ধরে যে স্থানে অন্য ধর্মের উপাসনা হতো, সেটি এখন আল্লাহর ঘর হিসেবে রূপ নিতে যাচ্ছে। নতুন এই মসজিদের নাম দেওয়া হয়েছে ঈসা ইবনে মারিয়াম।
প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আইপিডিসির উদ্যোগে প্রায় $3 মিলিয়ন খরচ করে মসজিদ এবং ইসলামিক সেন্টার বানানোর জন্য 95 বছর পুরনো এই গির্জা কিনে নেওয়া হয়। আইপিডিসির মেম্বার ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন জানান, লাকেম্বা এলাকাটি বাংলাদেশি এবং মুসলিম অধ্যুষিত হওয়াতে মসজিদের চাহিদা ছিল দীর্ঘদিন ধরে। এখানে প্রচুর মসজিদের ডিমান্ড রয়েছে, তো সেই পরিপ্রেক্ষিতে এবং যেহেতু চার্চ এখানে একটা উপাসনালয় অলরেডি কাউন্সিলও অ্যাপ্রুভ রয়েছে, তো আমরা চিন্তা করছি এই ধরনের একটা উপাসনালয় যেখানে 95 ইয়ার শিরক হতো, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অপরচুনিটি দিয়েছে, সেখানে আমরা আজকে সুযোগ হবে তৌহিদবাদী লোকজন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান গাইবে, তৌহিদের গুণগান হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এবং আমাদের নেক্সট জেনারেশনকে আমাদেরকে অ্যাজ এ মুসলিম বেটার অস্ট্রেলিয়ান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আমাদের আসলে এই চার্চটা কেনার মূল লক্ষ্য। মসজিদ কমিটির সেক্রেটারি খালেদ সাইফুল্লাহ জানান, অস্ট্রেলিয়াতে মসজিদের জন্য পারমিশন পাওয়া অনেক কঠিন, তবে এই গির্জাতে দীর্ঘ 95 বছর ধরে প্রার্থনা হয়ে আসছে, তাই কোনো সমস্যা নেই। According to census data, প্রায় more than 46,000 মুসলিম লিভিং দিস এরিয়া। এর মধ্যে বিশাল একটা অংশ বাংলাদেশি। সো এই চার্চ কেনার পরে বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটা খুবই ব্যাপক সাড়া পড়ছে এবং আমরা সেরকম সাপোর্টও পাচ্ছি সবার কাছ থেকে। তো আইপিডিসি ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াত সার্কেলের আন্ডারে যে সকল কাজগুলো আমরা করে থাকি, আমাদের অ্যাডাল্ট ম্যান, উইমেন, বয়েজ, গার্লস, চিলড্রেন, ইভেন কি আমাদের মাদ্রাসা, হেফজখানা, কোরআন তালিম, সো অল দ্য অ্যাক্টিভিটিজ উই ক্যান অ্যাকোমোডেট ইন ওয়ান বিল্ডিং। গির্জাটা পেতে $3 মিলিয়নের বেশি খরচ করা হয়েছে বলে জানান মসজিদ কমিটির মেম্বার ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। সেই সাথে প্রবাসী বাংলাদেশি সহ সকল মুসলিমদের অর্থ সহায়তা দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সব মিলিয়ে আমরা $3.1 মিলিয়ন এই প্রজেক্টের কস্টে ধরেছি। এর মধ্যে যে আমাদের এখন পর্যন্ত আমাদের হাতে $1 মিলিয়ন এসেছে এবং আরও $1 মিলিয়ন অর্থাৎ $2 মিলিয়ন আমাদের কমিটমেন্ট এসেছে, $1 মিলিয়ন আমাদের ক্যাশ অ্যান্ড ডিপোজিট আমাদের যেটা হয়েছে। এখনও আমরা $1.1 মিলিয়ন আমাদের দরকার। আমরা এই জন্য আমাদের কমিউনিটির সবার কাছে অ্যাপিল করছি, আমরা বিভিন্ন মসজিদে যাচ্ছি। গির্জাটা ভেঙে 11 তলা বিল্ডিং তৈরি করা হবে, যার মধ্যে থাকবে মসজিদ, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার, লাইব্রেরি এবং ইসলামিক দাওয়া সেন্টার। ওমর ফারুক, বাংলা টিভি নিউজ ডেস্ক। ওমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, আল খোদ শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। পরে সাম্প্রতিক নির্বাচনে বিজয় উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মাহফিলে বিএনপি কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সিনিয়র সহ সভাপতি আবুল কালাম, সহ সভাপতি হাজী জানে আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির রেজা এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তার হোসেন, খোরশেদ হাসান ও সবুজ সহ স্থানীয় নেতাকর্মীরা। শেষ করছে বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। রমজান উপলক্ষে শেষ হলো লন্ডন চতুর্থ কিরাত প্রতিযোগিতা। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে খুশি প্রবাসীরা। প্রবাসী সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন ব্রিকল্যান্ড বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা রফিকুল্লাহ। লন্ডনে আলতাবালি মেমোরিয়াল ট্রাস্টের সংবর্ধনা অনুষ্ঠিত। ইতালির মিলানে অনুষ্ঠিত হলো বাংলাদেশিদের বসন্তের মিলন মেলা। মেজবান রেস্টুরেন্টের আয়োজনে অংশ নেন প্রবাসীরা। এবং অস্ট্রেলিয়ার সিডনিতে গির্জাকে রূপান্তর করা হলো মসজিদে। 100 বছরের পুরনো ভবন কিনে নামাজের সুযোগ তৈরি করল প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।